আর এয়ারপোর্টে আমাদের খুব সুন্দর ওয়েলকাম। শুধু যা নিয়ে এসছো আগে ওখানে দিয়ে দাও কাটমানি, তারপরে লাইন দিয়ে বেরিয়ে আসো। ভাবুন, থাইল্যান্ডে বলছে ইন্ডিয়ান নোট অ্যাকসেপ্ট করি না। আমি একটু নার্ভাস, কারণ এতদিন ধরে আমি নিজেই সব জায়গায় গিয়েছি, কিন্তু আজ আমি একটু নার্ভাস। আর এখানে আমি ব্লগার নয়, এখানে আমি টিমেরই একজন, ব্যাস। 24শে অক্টোবর 2025 কলকাতার সময়ে ভোর 4:22। গন্তব্য এয়ারপোর্ট। নেপথ্যে ছোট্ট একটা ঘটনা। 2020 সাল থেকে 2025 অলমোস্ট 5টা বছর আপনাদের উপহার দিয়েছি দেশ বিদেশের নানা ভ্রমণ অভিজ্ঞতা। শূন্য থেকে শুরু করে যে মানুষটা জায়গা করে নিয়েছে প্রায় 10 লক্ষ মানুষের মনে। সত্যি গর্ব হয় যে ভারতের 140 কোটি মানুষের মধ্যে এমনও একজন আছে যে বাংলা ভাষায় ট্র্যাভেল ব্লগ বানিয়ে ট্র্যাভেল ক্যাটাগরিতে সর্বপ্রথম গোল্ডেন প্লে বাটনটা সেই ইউএসএ থেকে আনিয়ে নিয়েছে সুদূর মুর্শিদাবাদের বহরমপুর শহরে। সে আপ্রাণ চেষ্টা করেছে প্রত্যেকটা দর্শকের কথা রাখার, যার মধ্যে এটাও ছিল আবদার এবারে একটা গ্রুপ ট্যুর হোক। বহু প্রতীক্ষিত ট্রাভেল উইথ কৌশিক ফ্যামিলির প্রথম আন্তর্জাতিক গ্রুপ ট্যুর ফুকেট এবং ক্র্যাবি। আর এই জার্নিতে আমি যে এয়ারলাইনের সঙ্গে যাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন। আমি নয়, আমরা সবসময় এবার হচ্ছে আমরা। তো ইন্ডিগো এয়ারলাইনের যে চেক ইন কাউন্টার সেখানে চলে এসেছি সকালবেলায়। কাউন্টার ফাঁকাই আছে। আর এয়ারপোর্টে প্রবেশ করার জন্য, মানে ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরার জন্য কলকাতা এয়ারপোর্টের যে গেট, সেই গেট নাম্বার হচ্ছে 4A এবং 4B। এখান থেকে ইমিগ্রেশন খুব কম ফ্লাইটেরই হয়, যেগুলো এখান থেকে ডিরেক্ট ফ্লাইট সেগুলো ইমিগ্রেশন হয়। তো থাইল্যান্ড যাওয়ার জন্য ইমিগ্রেশন এত স্মুথ, 20 মিনিটের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট। এবার যাব হচ্ছে গেট নাম্বার 8-এর কাছে, যেখানে আমাদের এন্টায়ার টিম অপেক্ষা করছে আমার জন্য। সবাই খুব চিন্তায় আছে যে কৌশিক কি এই প্রোগ্রামে আদৌ যাচ্ছে, কৌশিক এখনও আসছে না কেন। গ্রুপ ট্যুর মানে শুধুই কি রোজগার কিংবা অতিরিক্ত উপার্জন? হয়তো নয়, কারণ জাপান থেকে রাশিয়া কিংবা আফ্রিকা থেকে ইউরোপ যে মানুষটা কোনো স্পন্সর কিংবা এজেন্সি ছাড়াই শুধুই ইউটিউব প্ল্যাটফর্মকে সম্বল করে ঘুরে বেরিয়েছে, তার কাছে অর্থ জিনিসটা হয়তো সেই অর্থে ম্যাটার করে না। সে চেয়েছিল কিছু মানুষের সঙ্গ লাভ, তার দেওয়া কথা রাখা, আর এই শো অফ করা জমানায় মানুষকে দেখাতে যে একজন ট্র্যাভেল ব্লগার যখন নিজের দায়িত্বে কোনো গ্রুপ ট্যুর করে তখন সেটাকে কতটা সাফল্যমণ্ডিত করা যায়। শুধু নিজের প্রফিটের কথা না ভেবে কিংবা নিজের ফেস ভ্যালুর অপব্যবহার না করে ভ্রমণপ্রিয় মানুষকে যথাসাধ্য ভালোভাবে ঘোরানো যায়। আমি নিজেও একটু নার্ভাস, প্রথমবার তো। এতদিন আমি একা সব জায়গায় গিয়েছি, একা ব্লগ বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু আজকে সবাই পুরো একটা এন্টায়ার টিম, টোটাল আমরা 30 জন, তো একটু হয়তো টেনশন হয়ে যায়। এটা আমাদের ফার্স্ট টাইম ট্রিপ, ঠিক আছে, আমরা কেউ অভিজ্ঞ নই, তো সমস্ত রকম কিন্তু ভুল ত্রুটি মার্জনীয়, কোনো প্রবলেম হলে বলবেন। গ্রুপ ট্যুরের ব্লগ আপনারা অনেকেই দেখেছেন, আগামী দিনও দেখবেন। তবে যারা আমাকে প্রতিষ্ঠিত করেছেন, প্রশ্নটা তাদের উপরেই ছেড়ে দিলাম যে আগামী দিনে আমার গ্রুপ ট্যুর করা উচিত না উচিত নয়। অ্যাজ এ ট্র্যাভেল ব্লগার থাইল্যান্ড সিরিজের মাত্র 4টে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। শেষ পর্বে নেব আপনাদের সবার কাছ থেকে এর অ্যান্সার। সময় সকাল 5:55। আবারও একটা সূর্যোদয়, আর সেই সাথে আমরা দাঁড়িয়ে পড়েছি আমাদের বোর্ডিং গেটে। লাইন মারাত্মক, থাইল্যান্ড আর দীঘা আছে এক হয়ে গেছে। আমাদের পল একটু রেগে আছে, কারণ পল উইন্ডো সিট পাইনি বলে। উইন্ডো সিট পাওনি তো? হতে পারে এটা গ্রুপ ট্যুর, কিন্তু অ্যাজ এ ব্লগার আমি আমার কাজটা করব। আপনাদেরকে এই ট্রিপ সংক্রান্ত সমস্ত তথ্য আমি শেয়ার করব। আমি যখন প্রথমবার থাইল্যান্ড গেছিলাম, আপনারা যদি কখনো আমার থাইল্যান্ডের ভিডিও দেখেন তাহলে দেখবেন সেই ফোল্ডারে বা সেই প্লে লিস্টে প্রথম ভিডিওটা নেই। ওই ভিডিওর মধ্যে একটা ভুল করেছিলাম, আমার ওই পাসপোর্টের একটা স্ট্যাম্পের ছবি দেখে দিয়েছিলাম। আমি তো সবাইকে ইনফরমেশান দিই ভিডিওতে, মানে ডিটেল ইনফরমেশান দিই, তো সেই ডিটেল ইনফরমেশানের মধ্যে ওই পাসপোর্টের ছবিটা চলে এসেছিলো, স্ট্যাম্পের ছবিটা। এবং ইউটিউবের গাইডলাইন অনুযায়ী, পলিসি অনুযায়ী ভিডিওটাকে ইউটিউব টেক ডাউন করে দেয়, তো ওই ভিডিওটা নেই। সেই জন্যই আজকে মন প্রাণ দিয়ে, দিল জান দিয়ে ভিডিও বানাবো। এবং সেই সাথে এটাও বলবো যে এটা আমার গ্রুপ ট্যুর ঠিকই আছে, বাট যারা আপনারা ভিডিও দেখছেন তাদের কাছে কিন্তু এটার গাইডলাইন, চাইলে কিন্তু আপনারা নিজেরাও আসতে পারবেন। এবং আমি সবসময় রেকমেন্ড করব আপনারা নিজেরাই আসুন। হ্যাঁ, যারা মনে করবেন যে কৌশিকের সময় যেতে ইচ্ছা করে, যেতে হবে বা সবাই একসঙ্গে যাব, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে। বাট আমি কিন্তু সবসময় বলবো যে আপনারা নিজেরাই ট্রিপ করুন, তাতে কিন্তু অভিজ্ঞতার পারদ অনেকটাই চড়ে। ঠিক যেমন আজ সকালে সূর্য আস্তে আস্তে আকাশে চড়ছে। এই হচ্ছে আমাদের ইন্ডিগোর এয়ারক্রাফট, যার মডেল নাম্বার হচ্ছে A321 নিও। ফ্লাইট পুরো ফুল, টিকিটের চাহিদা হচ্ছে তুঙ্গে। আমাদের টিমের সবাই আগে রয়েছে বলে আপনার সিট কোথায়, আমার লাস্টে আছে। 9+ বয়সে প্রথম ওর ইন্টারন্যাশনাল ট্রিপ। 7ই নভেম্বর 2025 ওর 10 বছর পূর্ণ হবে, তাই তো? বার্থডে আসছে তো? ফ্লাইটের ভাড়া কত কি পড়তে পারে একটু আপনাদেরকে আমি আইডিয়া দিয়ে দিই। কলকাতা থেকে ফুকেট ইন্ডিগোর ফ্লাইট ভাড়া পড়বে হচ্ছে এক পিঠের
একদিনের জন্য হচ্ছে 11,905 টাকা। তো যদি ফ্লাইট ওয়ান স্টপ হয় সেক্ষেত্রে ভাড়া অনেকটাই কম, আর যদি ফ্লাইট নন স্টপ হয় সেক্ষেত্রে কিন্তু ভাড়া অনেকটাই বেশি। ফ্লাইট ভাড়াটা মেনলি ডিপেন্ড করে সিজনের ওপরে। এমনিতেই অক্টোবর মাস পুজো ছুটি, তাই ফ্লাইট ভাড়াও বেশি। আবার নভেম্বর মাসে কিছুটা কম। মার্চ মাস পর্যন্ত ননস্টপ ফ্লাইটের ভাড়া কলকাতা থেকে ফুকেট এক একজনের 30 থেকে 35,000 টাকার মধ্যেই থাকে। এবার একটু আপনাদেরকে হোটেলের আইডিয়া দিয়ে দিই। ফুকেটে হোটেল কীরকম খরচা। 6,000 টাকারও রুম আছে, 5,000 টাকারও রুম আছে, 1,00,000 টাকারও রুম আছে, 22,000 টাকার রুম আছে। এর বিভিন্ন রকম মানে বাজারের হোটেল রয়েছে। কিন্তু ফুকেট ক্র্যাবে কিন্তু ব্যাংকক বা পাটায়ার তুলনায় কস্টলি, এটা কিন্তু মনে রাখতে হবে। তো আপনারা এখানে দেখে নেবেন যে আপনাদের বাজেট অনুযায়ী কীরকম হোটেল কী রয়েছে এবং সেই হোটেলের রিভিউ কীরকম রয়েছে, এবং এয়ারপোর্ট থেকে বা সিটি সেন্টার থেকে হোটেল কোথায় রয়েছে লোকেশন দেখে তারপরে আপনারা কিন্তু হোটেল এখান থেকে ইজিলি বুক করতে পারবেন। থাইল্যান্ডের ভিসা কিন্তু হচ্ছে অন অ্যারাইভেল, বাট সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা ডিজিটাল কার্ড লাগবে। ডিজিটাল কার্ড কী করে বানাতে হয় আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো ভিডিওতে। আর থাইল্যান্ড ছাড়াও অন্যান্য যদি কোনো কান্ট্রি আপনারা যান সেক্ষেত্রে কিন্তু যে ই ভিসা, সেই ই ভিসা কিন্তু আপনারা উইগো অ্যাপ থেকে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন বা উইগো অ্যাপ থেকে কিন্তু আপনারা বুক করতে পারবেন। এছাড়াও ট্রেনের টিকিট বলুন, বাসের টিকিট বলুন, সব কিছু কিন্তু উইগো অ্যাপ থেকে ইজিলি বুক করা যায়। আর উইগো কিন্তু অ্যান্ড্রয়েড এবং iOS দুটো ভার্সানই অ্যাভেলেবেল রয়েছে। যতদিন এই ট্রিপটা চলবে না 24 থেকে 29, সেটা একটা টেনশন থাকবে। আর আমি মনে করি যে ট্রিপ একটা দায়িত্ব, ঠিক আছে। আমরা যে এজেন্সির থ্রুই করি না কেন, কিন্তু একজন যখন জিনিসটাকে অর্গানাইজ করে তার একটা দায়িত্ব থেকে যায়, সে তার দায়িত্ব থেকে কোনো মুক্ত হতে পারে না। এই ট্রিপ যদি আমাদের সাকসেস হয়ে যায়, আশা করি হয়ে যাবে, তাহলে আগামী দিনে যখন আমরা ট্রিপ করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় লক্ষ্য থাকবে বাজেট ট্রিপ করা। না খুব বেশি হাই রেট, না খুব কম রেট, একদম ঠিকঠাক রেটে। কারণ আমি সবসময় একটা কথা বলি, ঠিকঠাক বাজেটে ট্রিপ অবশ্যই করবো। আমরা সবাইকে প্যাকেট দিয়েছি, মানে যেহেতু আমাদের ফ্লাইট গিয়ে পৌঁছাবে প্রায় 11টার পরে, তো নেমে তো সবার খিদে পাবে, তো সেই জন্যই আমরা একটা স্ন্যাক্সের প্যাকেট সবার জন্য নিয়ে নিয়েছি। কি আছে এতে রয়েছে একটা চিকেন স্যান্ডউইচ, যেটা আমার খুব পছন্দের, মানে এটা আমারই চয়েস। আর সেই সঙ্গে রয়েছে একটা কেক, আর একটা রয়েছে এটা কি মানে ক্রিম রোল, এটা না মানে আমি যখন একা কোথাও ট্রিপ করি আমি হয়তো খেলাম না, সারাদিন ঘুরে নিলাম। গ্রুপ ট্যুরে কিন্তু এগুলো হবে না। গ্রুপ ট্যুর কিন্তু হচ্ছে এর জন্য, এই হচ্ছে মেন গ্রুপ ট্যুরের উদ্যোক্তা, এই হচ্ছে হোতা। এ প্রতিদিন আমার মাথাকে তো যে গ্রুপ ট্যুর করো, গ্রুপ ট্যুর করো। অনেক বয়স্ক মানুষ রয়েছে যারা যেতে পারে না, সবাই যে তোমার ব্লগ দেখে একা একা ঘুরে আসবে তার কোনো মানে নেই। বয়স্ক হয়ে গেলে মানুষ একটা সঙ্গী সাথী চায়, একটা কথা বলার একটা গ্রুপ চায়, যেখানে কথাবার্তা হবে, গান বাজনা হবে, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হয়, মানুষ কথা বলে শান্তি পাবে। তো বলতাম চলো একটা চেষ্টা করে দেখি, প্রচেষ্টা ভুলের মধ্যে দিয়ে আমরা শিখি। তো দেখা যাক আলটিমেট কী হচ্ছে আমাদের গ্রুপ ট্যুরে। আর আমাদের ফ্লাইট কলকাতা থেকে ছাড়বে হচ্ছে 6:40 আর ফুকেট গিয়ে পৌঁছাবে হচ্ছে বেলা 11:20 3 ঘন্টা 10 মিনিট আমাদের ফ্লাইট ননস্টপ চলবে। এই ট্রিপের ক্ষেত্রে লাগেজ অ্যালাউন্সটা বলে রাখা দরকার, কারণ যখন আমরা আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপে যাই তখন আমাদের মানে অনেক জামাকাপড় পরতে হবে, অনেক ছবি তুলতে হবে, ব্যাপার থেকে অনেক লাগেজ নিয়ে যেতে হবে। তো এখানে কিন্তু যে লাগেজ অ্যালাউন্স পার পার্সন সেটা হচ্ছে 20 কেজি। 20 কেজি হচ্ছে আপনার চেক ইন ব্যাগেজ, আর 7 কেজি হচ্ছে আপনার কেবিন ব্যাগেজ। এখন কলকাতার টাইম হচ্ছে বা ইন্ডিয়ার টাইম হচ্ছে সকাল 6:32, আর ফুকেটের টাইম হচ্ছে সকাল 8:02। 1.5 ঘন্টা কিন্তু থাইল্যান্ড আমাদের সময়সীমা থেকে এগিয়ে রয়েছে। আর এখন ওখানকার টেম্পারেচার হচ্ছে 26 ডিগ্রি। উঠে গেল আমাদের ফ্লাইট, নিচে পড়ে রইল কলকাতা শহর আর আমাদের কাটানো কিছু মুহূর্ত। সিটি অফ জয়। ল্যান্ডিং গিয়ার উঠে গেল ফ্লাইটের। এবার একটা ফ্লাইট কার্ভ নেবে। কেমন লাগলো? ভালো? মজা এসছে? বল খুব হ্যাপি। ফ্লাইটটা ঘুরে গেল, তো এবার সূর্য থেকে চলে এলো, রোদটা পুরো থেকে আসছে, বাইরে তাকানো যাচ্ছে না। ফ্লাইটে যখন আপনারা সিট বুক করেছেন আপনারা কিন্তু ফ্লাইটের যে ফুড রয়েছে প্রি বুক সেটা আপনারা করতে পারেন, অথবা সঙ্গে কিন্তু খাবার দাবারও নিয়ে আসতে পারেন। আমাদের পোলের জন্য ফুড অর্ডার করেছিলাম, হ্যাঁ ফুড প্রি বুক করেছিলাম, ওই জাঙ্গল স্যান্ডউইচ। আমি তো ফ্লাইটে খাই, ও ভিডিও দেখে, তো ও বলেছে যে আমার জন্য তুমি অর্ডার করবা, তো একটাই অর্ডার করেছিলাম। আর ওর মা বলেছে তুই শেয়ারে খাবি। সানডে সাসপেন্সের গল্প শুনতে শুনতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। স্থানীয় সময় সকাল 11:15 নাগাদ ঘোষণা হলো আমাদের ফ্লাইট আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে ফুকেট এয়ারপোর্টে। বাইরের তাপমাত্রা এত, ইত্যাদি ইত্যাদি। উচ্চতা কমে আসতেই নজরে এলো ফ্লাইটে দুদিকে সমুদ্র আর ছোট বড় সব পাহাড়, কোনোটা আবার আইল্যান্ড। সমুদ্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছে স্পিডবোট, না হলে ইয়টস।
যদিও এই আবহাওয়া দেখে মনে একটা সংশয় রয়ে গেল, যদি বৃষ্টি হয় তাহলে পুরো প্রোগ্রামটাই চলে। যারা প্রথমবার এই ট্রিপে আসবে এই দৃশ্যটা দেখার পরেই মন ভরে যাবে। আমার অবশ্যই প্রথমবার ফ্লাইটে করে ফুকেটে আসা, চারিদিকে সবুজে সবুজ, খুব সুন্দর জায়গা। ব্যাংকক কিংবা পাটায়ার থেকে ফুকেট অনেক সুন্দর, আর প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। ঢুকে গেছে ফ্লাইট এয়ারপোর্ট টেরিটরিতে, ল্যান্ড। ইয়েস ইয়েস ইয়েস, হোয়াট আ ঝাঁকুনি। স্থানীয় সময় 11:03। এয়ারটেলের যে ইন্টারন্যাশনাল রোমিং সেটা অন করে নিয়ে এসেছিলাম 798 টাকা দিয়ে। যেই ফ্লাইট ল্যান্ড করলো, স্টপ হলো, মানুষজন উঠে ব্যাগ ফ্যাগ নামিয়ে যেন কান্ডারি এক্সপ্রেস দীঘায় পৌঁছালো। মাঝে মধ্যে ফ্লাইটে অ্যানাউন্সমেন্ট করছিল যাত্রীরা জায়গায় বসুন। মানে ফ্লাইটটা কী হয়েছে বলুন তো, মানে থাইল্যান্ড দীঘারই মতো তো, লোকজন জায়গা থেকে উঠে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছে, নিজের মধ্যে গল্প করছে। মানে আমার ধরুন সিট এখানে, আমার বন্ধুরা ওখানে, এবার ওখানে গিয়ে গল্প করছে। এবার এয়ার হোস্টেসরা যাতায়াত করতে অসুবিধা হচ্ছে, ফ্লাইট মাঝে মধ্যে টার্বুলেন্সে পড়ছে, তার ঘোষণা করছে যে সিট বেল্ট বাঁধুন। সাধারণ যাত্রী সবাইকে বলছে যে আপনারা প্লিজ নিজের জায়গায় বসুন, আপনারা এইভাবে ইনডিসিপ্লিন হবেন না। মানে এই প্রথম আমি কোনো ফ্লাইটে শুনলাম যে এরকম কিছু ঘোষণা করছে, যাত্রীদেরকে বারবার বলছে জায়গায় বসুন, জায়গায় বসুন। আমার এই যাত্রীরা জায়গাতে বসেই ছিল, আমি একটু ঘুমোচ্ছিলাম। এবার ব্যাগপত্র সব নামাবে যাত্রীটা। এই আমাদের ফ্লাইট, যেটা করে আমরা এলাম। দুদিকের গেটই খুলে দিয়েছে, আমাদের অভিরাজ পাল উঠে পড়েছে। বল এখন চিন্তায় আছে যে কখন হোটেলে পৌঁছাবো, খাওয়া দাওয়া করব, তারপরে হচ্ছে সুইমিং পুলে নামবো। যখন এই প্রোগ্রামটা ঠিক হয়েছে, মোটামুটি সব কিছু ফাইনাল হয়ে গিয়েছে, তখন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছিল, সেখানে সবাইকে অ্যাড করে নেওয়া হয়েছিল। সবাইকে বলা হয়েছিল আপনাদের যা যা সমস্যা হয় লিখুন। কেউ বলছে ওয়েব চেক ইন হচ্ছে না, হ্যাঁ সমুদ্র, কেউ বলছে ওয়েব চেক ইন হচ্ছে না, কেউ বলছে ডিজিটাল অর্ডার করতে পারছে না। তো আমি সব কিছু আর কি ভিডিও টিডিও বানিয়ে শেয়ার করে দিয়েছিলাম গ্রুপে। তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি, যাতে আপনারও ডিজিটাল কার্ড করতে সুবিধা হয়। খুবই সহজ। এই মুহূর্তে থাইল্যান্ড প্রশাসন ভারতীয় পর্যটকদের জন্য ভিসা ফ্রি রেখেছে। তবে দুটো জিনিস দরকার হয়। প্রথমত, মাথাপিছু 10,000 থাইবার সঙ্গে ক্যারি করা, আর অবশ্যই প্রত্যেক যাত্রীর ডিজিটাল অ্যারাইভেল কার্ড। ডিজিটাল অ্যারাইভেল কার্ড নিজেরাই করে নিতে পারবেন যাত্রার 3 থেকে 4 দিন আগে। সেক্ষেত্রে কয়েকটা তথ্য লাগবে: আপনার থাইল্যান্ডে পৌঁছানো এবং ফিরে আসার তারিখ, ফ্লাইটের নম্বর, পাসপোর্ট নম্বর, আপনি কোন দেশের নাগরিক, থাইল্যান্ডে ইন করার পর প্রথম দিন যে হোটেলে থাকবেন তার নাম, ধাম, ঠিকানা ইত্যাদি। আর ডিজিটাল অ্যারাইভেল কার্ডের জন্য কোনো রকম টাকা লাগবে না। কার্ড হয়ে যাওয়ার পর একটা প্রিন্ট অবশ্যই নিয়ে নেবেন। ডিজিটাল কার্ড সবাই করে নিয়েছেন তো? ডিজিটাল কার্ড সবার হয়ে গেছে তো? ডিজিটাল কার্ড হয়েছে? হ্যাঁ, তাহলে তুই কী করে ইমিগ্রেশন করবি? সবাই চলে আসুক, একসময় যাবো। এরপর টিমের সবাই একত্রিত হয়ে রওনা দিলাম ইমিগ্রেশনের উদ্দেশ্যে। কিছু ইনফরমেশন দিতে যাচ্ছিলাম, তবে তার আগেই সিকিউরিটির একজন ছুটে এসে আমার হাত থেকে ক্যামেরা নিয়ে ভিডিও ডিলিট করালেন, কারণ ইমিগ্রেশনের দীর্ঘ লাইনের কিছু অংশ ভিডিওতে ধরা পড়েছিল। এবারে আসল গল্পটা শুনুন। মানে এখানে আসার পরে কী হলো আপনাদেরকে বলি। আমি তো ভিডিও শ্যুট করছিলাম, যেমন করি এয়ারপোর্টে নেমে সঙ্গে সঙ্গে একজন মহিলা আর কি অফিসার, যারা আর কি সিকিউরিটি, ছুটে এলো, এই ভিডিও বন্ধ করুন, ভিডিও দেখান। এরকম কখনো হয় না সাধারণত। ওই যে আমি ইমিগ্রেশনের লাইনের ভিডিওটুকু নিয়েছি, ওটাতে ওদের প্রবলেম আপনি কেন ইমিগ্রেশনের লাইনের ভিডিও নিয়েছেন। এই জন্যই প্রবলেম, কারণ এরা ইমিগ্রেশনের লাইনটাকে দীর্ঘ করে রেখে দিয়েছে। 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইনে সময় লাগবে। এবার আপনি যখন একটা নতুন দেশে এসে পৌঁছাবেন, সবসময় আপনার চেষ্টা কী থাকবে যে আমরা এয়ারপোর্ট থেকে তাড়াতাড়ি করে বাইরে বেরোবো, দিয়ে আমরা হোটেলে বা অন্য জায়গায় ট্রান্সফার হবো। যেমন আমরা এখান থেকে ক্র্যাবই ট্রান্সফার হবো, তো আমাদের কাছে সময়টা স্বভাবতই কম। আমরা ইমিগ্রেশন এলে কতক্ষণ দাঁড়াবো? 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা। এখানে লাইনটাকে ইচ্ছা করে ডিলে করে রেখে দিয়েছে। তারপরে সাইড থেকে যে ওই অফিসার আছে বা স্টাফ আছে বা সিকিউরিটি আছে, তারা এসে বলছে যে আপনারা তাড়াতাড়ি করতে চান? হ্যাঁ চাই, সবাই বলবে তাড়াতাড়ি করতে চাই। তাহলে লাগবে হচ্ছে 200 ভাট পার পার্সেন। দিয়ে আমাদের টোটাল যতজন আছে সব মিলে 4,000 ভাট। আবার আমরা একটু বার্গেনিং করছি, বলছে বার্গেনিং করা যাবে না, সাইডে সরে যান, এই সেই হ্যাঁ না তা না, সে আলাদাই রুড বিহেভিয়ার। মানে মেন হচ্ছে টাকা দাও, এটা আগেও ছিল। যাই হোক, আমরা টাকা ওখানে দিয়ে দিলাম। তারপরে আমাদেরকে সাইডে একটা লাইনে নিয়ে গেল। আমরা লাইনে এক এক করে দাঁড়ালাম, স্যাট পাসপোর্টে স্ট্যাম্প মারলো, আঙুলের ছাপ নিল, ক্যামেরায় ছবি তুললো, গল্প শেষ। কোনো ডিজিটাল অ্যারাইভেল কার্ড দেখার কোনো গল্প নেই, কত থাইবাট নিয়ে এসেছেন দেখার কিচ্ছু গল্প নাই। শুধু যা নিয়ে এসছো আগে ওখানে দিয়ে দাও কাটমানি, তারপরে লাইন দিয়ে বেরিয়ে আসো। এটাই সবথেকে আসানি। সব জায়গাতে এসব চলে, কেনিয়াতেও চলে, থাইল্যান্ডেও চলে, আর শুধু পশ্চিমবঙ্গের হয়, এটা ঠিক না। চলে এসেছি বেল্ট নাম্বার 2 এর কাছে। বেল্ট নাম্বার 2 আসার পর এই যে আমাদের লাগেজ এখানে এসে আর কি থমকে গিয়েছে। একটা ব্যাগ এসছে, আর একটা ব্যাগ আমাদের অভিরাজ পাল নামাচ্ছে। দেখি কেমন পারিস, আজ তোর পরীক্ষা। হ্যাঁ, গুড। লাগেজগুলো আজকে লাভারিসের মতো পড়ে আছে।
ব্যাপারটা কী হয়, যখন আমরা ইমিগ্রেশন করি তারপরে আমরা তো এসে লাগেজ কালেকশন করি, এখানে যদি ইমিগ্রেশনই সময় লেগে যায় 1 থেকে 1.5 ঘন্টা বা 1.5 থেকে 2 ঘন্টা, তার লাগেজ তো লাবারিশ হয়ে পড়ে থাকবে না। আমাদের সবাই এসে এখন খুঁজছে কোথায় ব্যাগ, কারো ব্যাগ ওইদিকে পড়ে আছে, কারো ব্যাগ এইদিকে পড়ে আছে। যে কোনো দেশ বেড়াতে আসলে না, সেই দেশের সুন্দর জিনিসগুলো যেমন জানতে হবে, সেই দেশের প্রবলেমগুলো জানতে হবে, যেন আপনি প্রথমবার এখানে পৌঁছে ইমিগ্রেশনে কোনো প্রবলেম ফেস না করেন। আপনার যেন ইমিগ্রেশন বা দেশে পা রাখাটা যেন স্মুথ হয়ে যায়। তারপরে তো নানা রকম জায়গায় আমরা নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাবো। আমাদের সবাই এখানে সিম কার্ড নিচ্ছে, একটু সিম কার্ডের কী রেট আছে একটু দেখে আপনাদেরকে আমি আপডেট দিয়ে দিই। 5 দিনের জন্য 15 GB 349 থাই ভাট। দিস ইজ দ্য মিনিমাম সিম কার্ড প্রাইস, ডেটা প্যাক প্রাইস 349 ভাট। যারা প্রথমবারের জন্য থাইল্যান্ড যাবেন তাদের জন্য আমার পরামর্শ, বর্তমানে আপনারা যে সিম কার্ড ইউজ করছেন সেটার ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভেট করে নিয়ে যান এবং থাইল্যান্ডে পৌঁছানোর পর এয়ারপোর্ট থেকে বেরিয়ে যে হোটেলে আপনি থাকছেন সেই চত্বর থেকে সিম নিন কিংবা অনলাইনে ই সিম বুক করুন, খরচ অনেকটাই কম। সবার আগে দরকার ছিল এখানে পৌঁছে একটা গ্রুপ ফটো তোলা। তো এখানে লেখা আছে ওয়েলকাম টু ফুকেট, সেখানে আমরা গ্রুপ ফটো তুললাম। এই রয়েছে হচ্ছে মানি এক্সচেঞ্জ কাউন্টার, এখানে বিভিন্ন জায়গায় মানি এক্সচেঞ্জ কাউন্টার রয়েছে। বাট ওপরে যখন আমরা থেকে বেরোলাম ইমিগ্রেশন থেকে, সেখানে একটা কাউন্টারে বলছে আমরা ইন্ডিয়ান নোট অ্যাকসেপ্ট করি না। ভাবুন, থাইল্যান্ডে বলছে ইন্ডিয়ান নোট অ্যাকসেপ্ট করি না। আমি বলেছিলাম সবাইকে আগে আমাদের গ্রুপে যে আপনারা কারেন্সি এক্সচেঞ্জ করে নিয়ে আসুন, কলকাতায় কোথার থেকে কারেন্সি এক্সচেঞ্জ করবেন, আমি নাম্বারও দিয়ে দিয়েছি, ইনফ্যাক্ট আমিও করে নিয়ে এসেছি। এরপরেও যদি লাগে তো সেটা আমরা বাইরে গিয়েও কোথাও করে নেবো, কোনো অসুবিধা নেই এসব নিয়ে। ফুকেট এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের প্রথম গন্তব্য ক্র্যাবি, কারণ আমাদের প্রথম দিনের রাত্রিবাস হবে ক্র্যাবিতে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, ইনফরমেশন দিতে জীবন শেষ হয়ে গেল। সেটা হচ্ছে যে কলকাতা থেকে কিন্তু ক্র্যাবির জন্য কোনো ডিরেক্ট ফ্লাইট নেই, ভায়া ফুকেট কিন্তু ফ্লাইট রয়েছে। যে কলকাতা থেকে ফুকেট ফ্লাইট, ফুকেট থেকে আবার ক্র্যাবি ফ্লাইট। এই হচ্ছে আমাদের বাস, যে বাসে করে আমরা ট্রান্সফার হবো ক্র্যাবিতে। পুরোটাই হচ্ছে এসি বাস, এখানে এসি বাসই বেশি চলে। সব থেকে যেটা দরকার ছিল যে বাসের লাগেজ না জায়গা আছে কিনা, জায়গা রয়েছে। থাইল্যান্ডের রাস্তাঘাট খুবই ভালো, বিশেষ করে আপনারা যখন ব্যাংকক থেকে পাটায়া ট্রান্সফার হবেন কিংবা আপনারা ফুকেট থেকে ক্র্যাবি ট্রান্সফার হবেন, রাস্তাঘাট খুবই ভালো। এরকম নয় যে ঝাঁকানি হবে, বমি হবে, মাথা ঘোরাবে, এরকম ব্যাপার নেই। সব হচ্ছে স্মুথ। সবাই উঠুক, সবাই আগে সিটে বসুক, তারপরে আমি লাস্টে উঠবো, লাস্টে বসবো, কোনো অসুবিধা নেই। ইচ অ্যান্ড এভরিথিং ইনফরমেশন ওদের সঙ্গে শেয়ার করে যাবো। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে করতে পারেন, বা যদি আমাকে আপনারা ইমেলে কিছু জানতে চান ইমেলও করতে পারেন। লিঙ্ক দেওয়া থাকলো ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর চেষ্টা করবো এই ট্রিপটাকে ভালো করার, যাতে আগামী দিনে আপনাদেরকে নিয়ে কোথাও না কোথাও বেড়াতে পারি, বাট বাজেটে না একদম কমে না একদম হাই। আমার কাজ আপনাদের ভালোভাবে ঘোরানো, আমি সেই কাজটাই করবো, সেটা ভার্চুয়ালি হোক বা ফিজিক্যালি। কাজটা কিন্তু সেই এগিয়ে তোমরা জায়গা পেয়ে গেছো, আগে টিকিট কেটেছিলে নাকি যে আগে জায়গা পেয়ে গেলা? হ্যাঁ, ফ্লাইট থেকে নামলেন, তারপরে একটা জার্নি করতে হবে ক্র্যাবি ট্রান্সফার হওয়ার জন্য। এক্ষেত্রে কিন্তু যে ভেহিকেলে ট্রান্সফার হবে সেই ভেহিকেলটা একটু ভালো হওয়া দরকার, কারণ এমনিতেই সকালবেলায় সবাইকে এয়ারপোর্টে আসতে হয়েছে। 6টার সময় ফ্লাইট মানে 4টের সময় আসতেই হবে। কেউ কেউ রাত 1:30 এসছে, কেউ 2 এসছে, এবার সম্ভবত রাতের ঘুম হয়নি। এই যে 3 ঘন্টার জার্নি, এই 3 ঘন্টার জার্নিতে মোটামুটি একটু ঘুমিয়ে নেওয়া। আর আজকের দিনটা আমরা যেন রেস্ট রেখেছি, আজকে আমরা কোনো অ্যাক্টিভিটি রাখিনি। যে প্রথম দিন আমারই তো ঘুম পাচ্ছে, প্রথম দিন একটু রেস্ট হয়ে যাক, কাল থেকে একদম পুরো দমে নেমে পড়বো জলে। সঙ্গে জলের বোতল বা গ্লাস ট্লাস থাকলে, মানে কফির মগ থাকলে এখানে খেয়ে দিতে পারবো। পা রাখার জন্য আর কি লেগ রেস্ট রয়েছে, হ্যান্ড রেস্টও ভালো, বেশ সুন্দর। আমরা যে বাস নিয়েছি, তো বাসের সাথে কিন্তু এইটা আমাদের ইনক্লুড রয়েছে, একটা 600 ml জলের বোতল। যাহা দীঘা তাহাই থাইল্যান্ড। বাস আমাদের ছেড়ে দিয়েছে, আর স্থানীয় সময় বলছে বেলা 12টা বেজে 26 মিনিট। ভাবলাম বাস চলবে, একটু হেডফোন লাগিয়ে কানে সানডে সাসপেন্স শুনবো। আমাদের ম্যানেজার বলছে লাঞ্চ। এই তো বাস ছাড়লো ভাই, বাস বহরমপুর ছেড়ে বেলডাঙা পৌঁছায়নি, সবেমাত্র ওই সারগাছি পৌঁছেছে। লাঞ্চ, চলো লাঞ্চ ব্রেক নিই, দেখি কি খাওয়া দাওয়া করে আমাদের। যে রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি এটার নাম হচ্ছে জি বিস্ট্রো এয়ারপোর্ট রেস্টুরেন্ট। এখানে ইন্ডিয়ান থাই ফুড দুটোই আছে। প্রোগ্রাম শুরুর দিন থেকে শেষ পর্যন্ত ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার সবটাই ছিল বুফে সিস্টেম, আর অবশ্যই ইন্ডিয়ান ফুড। খাবারের টেস্ট কেমন? খুব সুন্দর। কেমন হচ্ছে ম্যাডাম? তাই বলো। হ্যাঁ, কতটা ঝাল হয়েছে? ঝাল হয়েছে? ম্যাডাম ভাল লাগছে খেয়ে? আমি সবাইকে বলেছি খাওয়া দাওয়া নিয়ে একটা অনেস্ট ফিডব্যাক দেবেন। থাইল্যান্ডে এসে কিন্তু ওই ঝরে ঝরে পড়ছে, লাল লাল ঝাল ঝাল এরকম খাওয়া দাওয়ার আশা করবেন না। এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা সেদ্ধ টেদ্ধ বেশি খায়, ঝাল টাল কম খায়। মানে ঝাল তেল মশলা আমরা ইন্ডিয়াতে বেশি খাই, থাইল্যান্ডে কিন্তু এরকম খায় না মানুষজন। তো একটু যে খাবার দাবার কিন্তু কম রিচ হবে, এটা মনে রাখতে হবে। এখানে খাবারে আছে হচ্ছে তন্দুরি রুটি, সেই সঙ্গে রয়েছে নান, সেই সঙ্গে রয়েছে স্কুলে কিনে খেতাম ছোটোবেলায় পাঁপড় ভাজা, রায়তা, ওখানে রয়েছে স্যালাড। না, আমি রাইস নেবো না। আমাকে বলেছে তুমি রাইস নেবা না, তোমাকে ডায়েট করতে হবে, ব্যাপক বডি বানাতে হবে। এখানে রয়েছে ডাল, মিক্স ভেজ, পনির, আর এইদিকে রয়েছে জল খাওয়ার জন্য যেটা মাস্ট, আর সেই সঙ্গে চিকেন।
চিকেন রোগান জোশ, বাবা এটা খেয়ে জোশ চলে আসবে। এই যে প্লেন নান রয়েছে, নানটা খুব ভালো, বেশিক্ষণ রেখে দিয়ে ঠান্ডা হয়ে গেলে খাওয়া যাবে না। আর চিকেনের ফিডব্যাকটা দিই, মেন এটা চিকেন টেস্টি, ঝালও একটু আছে, হালকা ঝাল, কিন্তু ব্যাপার হচ্ছে চিকেনের লবণটা কম। আমি জানি না এখানকার মানুষ লবণ টবণ খুব একটা কম খায় কিনা। শেষ পাতে রয়েছে হচ্ছে আইসক্রিম, যারা এক ফোঁটা খাবার নষ্ট করেনি, মানে যারা চেঁচে পুচে ঠিকঠাক সব কিছু খেয়ে নিয়েছে, কোনো রকম ফুড ওয়েস্ট করেনি, তাদের জন্য রয়েছে আইসক্রিম। এটা মজা করলাম, আইসক্রিম সবার জন্য রয়েছে। যারা গ্রুপ ট্যুরে যায় বা যারা ট্যুরিজমের সঙ্গে যায়, তাদের এই জিনিসটা একটা ভালো এনজয় করতে পারে, মানে এই হেডেকগুলো নেই। বাট আমরা যখন ব্লগ করতে যাই কোনো দেশে, তখন আমাদের এই যে রান্নাবান্না করতে হয়, এটা সত্যি একটা হেডেক। মানে ওটার মধ্যে অন্যরকম একটা কষ্ট আছে, আবার এটার মধ্যে আলাদা আনন্দ আছে। Both is better. Is better. Easy to. খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবারও পথ চলা শুরু। সেই সঙ্গে মনের আশঙ্কাকে সত্যি করে বৃষ্টি এলো জাঁকিয়ে। আবহাওয়ার পূর্বাভাস ছিল যে এই সময় বৃষ্টি হবে কিছুদিন। প্রোগ্রামের শুরুর দিন থেকেই আমাদের সঙ্গে ছিলেন স্থানীয় একজন গাইড। আমাদের চলার পথে উনি পুরো প্রোগ্রামটাই ব্রিফিং করে দিচ্ছিলেন, অর্থাৎ আমরা কোথায় যাব, কি দেখব, কি করব আর কি করব না ইত্যাদি। আমি তখন বাইরের দিকে চেয়ে প্রমাদ গুনছিলাম, যদি এইভাবেই রোজ বৃষ্টি হয় তাহলে আমার প্রোগ্রামের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে। বিভিন্ন সংস্থাকে দেখি তারা ফেসবুকে অ্যাড চালায়, কিছু ওই ব্লগারকেও তারা নিয়ে যায় ধরে, তোমরা নাকি ব্যাংকক নিয়ে যাচ্ছ দীঘার খরচে। কদিন পর এরকম অ্যাড বেরোবে যে কি গরু মারার খরচে মাসাই মারা আর দীঘার খরচে ব্যাংকক পাটায়া। কেউ কেউ বলবে কোনো পয়সা লাগে না, ফ্রি ব্যাংকক পাটায়া। তো এরকম হয়ে গেছে। অধিকাংশ মানুষ না এই দেশটা আসার পরে এমন কিছু জিনিস খুঁজতে মানে খোঁজার চেষ্টা করে, কোথায় স্পা করা হয়, কোথায় আর কি রমণী পাওয়া যায়, এইসব ব্যাপার স্যাপার আর কি বেশি ফোকাস করে। আর যদি এইগুলো একটু সাইড করে রাখি না, এই থাইল্যান্ড দেশটা করতে খুব সুন্দর, বাট থাইল্যান্ডটাকে না সত্যি কথা বলতে নষ্ট করে দিয়েছে মানুষজন। গেলে এই বউরা সন্দেহ করতে শুরু করে হ্যানা দানা। তা আমি আপনাদেরকে বলছি, আমি যেভাবে আপনাদেরকে থাইল্যান্ড দেখাবো, আগেও দেখিয়েছি, এবারও দেখাবো, তাতে আমার মনে হয় যে এই চিন্তাভাবনাগুলো না আমাদের কোথাও হয়তো দূর হবে। মানে একটা দেশকে আমরা চিনবো তার প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে, তার সংস্কৃতি দিয়ে, তার কৃষ্টি দিয়ে, তার কালচার দিয়ে, সেখানকার মানুষজনের জীবনযাপন দিয়ে, এবং অবশ্যই তারা কীভাবে তাদের দেশকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এইগুলো দিয়ে। আমার মনে হয় এগুলোই একজন পর্যটকের বা একজন ট্রাভেল ব্লগারের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। মানে আজকে যেটা ফ্লাইটে আমরা আসার সময় দেখলাম, মানুষজন চিৎকার চেঁচামেচি করছে, বিয়ার খাচ্ছে, এই করছে সেই করছে, ফ্লাইট থেকে ঘোষণা করা হচ্ছে যে আপনারা জায়গায় বসুন। কতটা লজ্জা ভাবুন তো, যে আমরা ভারতের মানুষ আমরা বিভিন্ন জায়গায় গিয়ে কীরকম করি। মানুষের কাছে একটু লুকস, কিছু টাকা আর হচ্ছে ইংরেজি কথা, এই তিনটে জিনিসে না মানুষকে আরও বেশি এরকম করে দিয়েছে। এদিকে হচ্ছে মালাক্কা স্ট্রেট, আর ওইদিকে যে সমুদ্র রয়েছে ওটা হচ্ছে আন্দামান সি। We call Andaman. Andaman Sea. Ocean. Andaman Ocean. আমাদের যে বাসের যে সিটগুলো না, সিটগুলো কিন্তু এরকম মানে সেমি স্লিপারের মতো, তো একদম সিটকে এরকম হেলান করে দেওয়া যায়, তারপর বিন্দাস ঘুম। পল কি করছে, ঘুমিয়ে গেছে? পলকে তোল তো ডেকে, কি করে দেখতো। রাই আমাদের ট্রিপের ক্লাস 1-এ পড়া সবচাইতে কনিষ্ঠ সদস্য, আর আমার দেখা সব থেকে ভালো মেয়ে। স্থানীয় সময় বিকাল 5:05 আমরা পৌঁছে গেছি ক্র্যাবিতে। আমাদের প্রথম দিন এবং দ্বিতীয় দিন যেখানে রাত্রিবাস হবে, সেই হুলা রিসর্টে। এখানে করতে হবে আমাদের চেক ইন, আর চেক ইন করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সবার পাসপোর্ট। ওয়েলকাম টু হুলা রিসর্ট, আও নাং বিচ, ক্র্যাবি। এবারে হচ্ছে কি ডিস্ট্রিবিউশন, আমি যখন ছোটোবেলায় বেড়াতে যেতাম এজেন্সির সাথে বিভিন্ন, তো সেখানে গিয়ে দেখতাম সবাই চাবির জন্য ঝাঁপিয়ে পড়তো, আমার চাবি চাই, আমার এই রুম চাই। আমি সুষমাকে বলেছি যে সবাই কি নিয়ে নেবে, সবাই সবার পছন্দ মতো রুম নিয়ে নেবে, তারপরে যেটা পড়ে থাকবে সেটা আমাদেরও নেবে। হ্যাঁ, কোনো একটা বিশেষ জায়গায় থাকলে সমুদ্রের ধারে রুম নিলাম বা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম নিলাম, সেটা আলাদা। বাট এখানে আমার রুম নিয়ে কোনো চাপ নেই, কারণ এই রিসর্টটা সব দিক থেকে সুন্দর। আর থাকবো কতক্ষণ, যাবো তো সাইট সিন করতে, সবার হোক, তারপরে আমরা নেবো আস্তে আস্তে করে। তারা এই হোটেলে আমাদের অনেকগুলো রুম বুক করা হয়েছিল, গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে 3rd ফ্লোর মিলিয়ে। অধিকাংশ রুম ছিল পুল ভিউ। ফার্স্ট ইমপ্রেশনই হচ্ছে রুম যেখানে এসে আমরা থাকবো, সেটা যদি সুন্দর হয় আর কি চাই। আর সেই সঙ্গে ইলেকট্রিক কেটেল রয়েছে কিনা, কফি করার জিনিসপত্র আছে কিনা। হ্যাঁ, এইটা সুন্দর সুইমিং পুলের ভিউ আছে। প্লাস যদি মনে হয় সুইমিং পুলে স্নান করবো না, তাহলে স্নান এখানেও করা যাবে। এখানেও একটা ছোটোখাটো আর কি পুল রয়েছে, আর এইদিকে ছোটো একটা ফ্রিজ রয়েছে। এটা একটু 4 স্টার রুম। এই যে হচ্ছে টয়লেট, এখানে কিন্তু মোছার সঙ্গে সঙ্গে ধর ব্যবস্থাও রয়েছে। আর এইদিকে কিন্তু স্নান করার জন্য আলাদা একটা সেপারেট জায়গা রয়েছে। বিছানাটা এরকমই যে বিছানায় শুয়ে আর কি এদিকে পুল ভিউ পাওয়া যাবে, মানে বালিশগুলো উপরে রাখা আছে, পেছনে স্নান করা যাবে। কাপলদের জন্য বা বলবো হানিমুনের জন্য সেরা জায়গা, যেখানে এক অপরের মধ্যে দূরত্ব সব দিক থেকে, সব অ্যাঙ্গেল থেকে আর কি মুছে যাবে। সারাদিন জার্নি করে সবাই ক্লান্ত থাকলেও একজনের মধ্যে ছিল না এনার্জির অভাব। এসেই
সোজা সুইমিং পুল। পৃথিবী এধার থেকে ওধার হয়ে যাক, কিন্তু একটা বাচ্চা এখানে আসার পর সে সুইমিং পুলে নামবে, সেটা হচ্ছে আমাদের পল। ওই দেখো, কেউ না কিন্তু পুলে, ও একাই নেমে গিয়েছে। এই হচ্ছে আমাদের রিসোর্ট হুলা হুলা। তার সামনে রয়েছে মোটর সাইকেলওয়ালা আর সিম কার্ডওয়ালা। এই তোমরা সিম কার্ড নিছো না? কত নিচে সিম কার্ড তোমাদের? আমার নিল 700 টাকা 10 দিন আনলিমিটেড নেট। 700 টাকা 10 দিন আনলিমিটেড, আর 400 টাকা 7 দিন 400 টাকা 7 দিন। কতটা নেট? আনলিমিটেড। আনলিমিটেড। দেখো স্কুটি 250 থাই ভাট পার ডে। একটু ভালো সিসির গাড়ি নিলে মানে 125 সিসি 300। আর লাস্ট যেটা রয়েছে এই 150 সিসির গাড়ি, সেগুলো হচ্ছে 500 থাই ভাট পার ডে। মানে ধরুন এটার যা রেট, এটা হচ্ছে 500 টাকা। ওই গোয়াতে যেরকম রেট, মানে এই 250 থাই ভাট মানে ভারতীয় টাকায় প্রায় ওই 500 টাকার কিছু বেশি। মানে গোয়াতে যেরকম টু হুইলারের রেট, এখানেও সেরকম টু হুইলারের রেট। আচ্ছা, এর জন্য কী কী রাখতে হবে? দুটো অপশান আছে। আপনারা আপনাদের পাসপোর্ট জমা রাখতে পারেন, মানে ডিপোজিট রাখতে পারেন, অথবা এখানে 3000 থাই ভাট ডিপোজিট রাখতে পারেন। ম্যাক্সিমাম লোক তাদের পাসপোর্ট এখানে রেখে দেয়। আর আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স লাগবে কিনা। বললো এই চত্বরে পুলিশ ধরে না, হ্যাঁ এখান থেকে বেরিয়ে গেলে অন্য এলাকায় গেলে হয়তো ধরলেও ধরতে পারে। কারণ ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ছাড়া মানে বাইরের দেশে গাড়ি চালানোটা উচিত নয়, অনেক সময় ধরলে চাপ হয়ে যাবে। বাট বেশিরভাগ টুরিস্ট ফ্রেন্ডলি জায়গায় ধরে না, যেমন ভিয়েতনাম, থাইল্যান্ড, এইসব জায়গায় কিন্তু অতটা মানে গাড়ি ফাড়ি ধরে না। এই পথ ধরে হাঁটতে হাঁটতে 3টে জিনিস আমি অবজার্ভ করলাম। প্রথমত হচ্ছে এই রাস্তায় প্রচুর স্পা পার্লার রয়েছে, মাসাজ পার্লার রয়েছে, এখানে সুপার মার্কেটও রয়েছে। আর সেই সাথে একটা জায়গাতে ভারতীয় রেস্টুরেন্টও রয়েছে, লেখা আছে ইন্ডিয়ান ফুড, রুটি, ডাল, ভাত, সবজি, মাছ, মাংস সব কিছু ছবি দেওয়া আছে। থাইল্যান্ড, ওই যে বললাম যে ইন্ডিয়ানদের আর কি এখন ড্রিমল্যান্ড, সব ইন্ডিয়ানরা এখানেই আসে সবার আগে। মানে মানুষের প্রথম যে ইন্টারন্যাশনাল ট্রিপ সেটা শুরু হয় এই থাইল্যান্ড দিয়েই। এখানে আবার বাইসাইকেল রেন্ট পাওয়া যাচ্ছে। অনেকে আবার সাইকেল নিয়ে ঘুরতে ভালোবাসে, সাইকেলও রেন্ট পাওয়া যাচ্ছে। এখানে 7-11 শপ আছে, তো 7-11 শপ থেকে কিন্তু আপনারা পারচেস করতে পারেন। তবে একটা বিষয় আছে, এটা আমি যখন এসেছিলাম 2 বছর আগে ছিল না, সেটা হচ্ছে 7-11 শপ থেকে যখন আপনারা কিছু কিনছেন কার্ডে পে করতে গেলে কিন্তু সব জায়গাতে এখন মিনিমাম 200 থাই ভাট কেনাকাটা করতে হবে, তবে আপনি কার্ডে পে করতে পারবেন। যদি 200-এর কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ক্যাশে পে করতে হবে। আর মোটামুটি আপনাদের এখানে যা যা প্রয়োজন সব জিনিস এখানে পেয়ে যাবেন, ইলেকট্রনিক্স থেকে গ্রসারি সব পেয়ে যাবেন। ঘুরতে ঘুরতে এখন যে জায়গাটা এসে পৌঁছেছি, এটা হচ্ছে ক্র্যাবির নাইট মার্কেট প্লেস। এখানে প্রচুর দোকান রয়েছে, ফাস্টফুড শপ রয়েছে, সুভেনিয়ার শপ রয়েছে, মানি এক্সচেঞ্জ কাউন্টার রয়েছে। এটা হচ্ছে ক্র্যাবির নাইট মার্কেট, মানে মেন জায়গা। আমাদের হোটেল থেকে হেঁটে মোটামুটি 1.5 কিলোমিটার মতো লাগলো। আর 2-একটা খাবার দাবার এখানে ট্রাই করবো। আর এখানে অনেক কিন্তু ইন্ডিয়ানের দেখা আপনারা পেয়ে যাবেন। এখানে নানা রকম খাবার দাবার রয়েছে, থাই ফুড রয়েছে। এখানে ভারতীয় টাকায় 200 টাকা 300 টাকার মধ্যেও কিন্তু আপনারা জিনিসপত্র পেয়ে যাবেন। যেমন একটা ফ্রাইড এগের দাম হচ্ছে 20 থাই ভাট, মানে ভারতীয় টাকায় 50 টাকা। কাঁচা মাছও রয়েছে, শামুক রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, যেটা আপনাদের দরকার সেরকম কিন্তু এখানে আপনারা এরা রান্না করে দেবে। স্পাইসি চিকেন পপকর্ন, শ্রিম্প রয়েছে, এখানে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, স্প্রিং রোল রয়েছে, চিজ বল রয়েছে। এখানে ডাব বিক্রি হচ্ছে 60 থাই ভাট। এখানে ডাবের সাথে ডাব আইসক্রিম পাওয়া যায়, এখানকার বিশেষ আইসক্রিম, সেটা এখানে রয়েছে। এখানে নিয়েছে পুরো ফুড প্ল্যাটার, যার মধ্যে সব রকম ফল রয়েছে। দাম নিয়েছে 50 ভাট। আমটা খেয়ে দেখি, আমি একটা আইটেমই খাবো। আম আদমি আম খাই। 150 টাকা নয়, 150 ইন্টু 2.7, ওই মোটামুটি এটা ইন্ডিয়ান কারেন্সি ধরে রাখো প্রায় 300 টাকার ওপরই হবে। 50 থাই ভাটের বিনিময়ে এখানকার চিকেন পপকর্ন। আমরা প্রত্যেক দিন সন্ধ্যাটা ফ্রি রেখেছি সবার জন্য। হোটেলে বসে থেকে কোনো লাভ নেই, বেরিয়ে পড়ো ঝোলা নিয়ে, খাওয়া দাওয়া করো, মস্তি করো, স্পাতে যাও, মাসাজ করাও, ম্যানিকিওর পেডিকিওর করাও, খাওয়া দাওয়া করো। আর কি চাই? ঘুমেঙ্গে ফিরেঙ্গে নাচেঙ্গে গায়েঙ্গে অ্যাশ করেঙ্গে और क्या। এখানে জল বিক্রি হচ্ছে, জল হচ্ছে 10, আর কোকা কোলা হচ্ছে 30। আজ থেকে যখন 2 বছর আগে আমি থাইল্যান্ডে এসেছিলাম, তখন জিনিসপত্রের দাম দেখে, খাবার দাবারের দাম দেখে মনে হচ্ছিল বাপরে এত দাম। সেই সময় আমার খরচা হয়েছিল প্রায় 84,000 টাকা। আজ 2 বছর পরে যখন এখানে এসেছি এতগুলো দেশ ঘুরে, তখন থাইল্যান্ড অনেক সস্তা। সুইজারল্যান্ডের থেকে থাইল্যান্ড অনেক সস্তা। প্রথম দিন ক্রাবিতে পৌঁছে নাইট মার্কেটে একটু ঘোরাফেরা, চাইলে টুকটাক কেনাকাটা করা, আর থাই ফুড থেকে স্ট্রিট ফুড এইসব ট্রাই করা, এতেই একটা সন্ধ্যা কেটে যাবে। ফেরার পথে টুকটুক নিলাম। নাইট মার্কেট থেকে হোটেল, দুজনের 50 থাই ভাট। এখানে রাস্তাঘাটে এরকম টোটো গাড়ি পেয়ে যাবেন, টোটো করেও আপনারা কিন্তু ঘুরে আসতে পারবেন হচ্ছে নাইট মার্কেট। চলে এলাম হোটেলে। থাইল্যান্ডে এসে খাবো কি? এই থাই ফুড, ওই স্ট্রিট ফুড, টুকটাক খাবার দাবার যা কিছু আছে, মেনলি থাইল্যান্ডে এসে থাই ফুডই খাবো। কিন্তু যারা গ্রুপ ট্যুরে আসে তারা কিন্তু সবসময় প্রেফার করা হচ্ছে, বিশেষ করে বাঙালিরা, বাঙালি খাবার দাবার হচ্ছে ইন্ডিয়ান ফুড। তো আমরা যে হোটেলটায় রয়েছি ওখানে কিন্তু ইন্ডিয়ান ফুড পাওয়া যায় না। তো হোটেল থেকে
ওই 100 মিটার দূরে, সামনেই হোটেল, 100 মিটার দূরে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানেই আমাদের খাবার দাবারের আয়োজন করেছে। আমরা ছাড়াও এখানে আরও অনেক ইন্ডিয়ান আছে যারা আর কি খাওয়া দাওয়া করছে, কারণ এখানে যা রান্নাবান্না হয়েছে সবাই কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ফুড। দুপুরের মতোই রাতের খাওয়া দাওয়াও বুফে সিস্টেম, আর আইটেম অলমোস্ট সেম। অভিজ্ঞতা বলতে আমাদের সঙ্গে আরও একটা ইন্ডিয়ান গ্রুপ একই সময় ডিনার করছিল, তাই চিকেন শেষ হয়ে যাওয়ার জন্য আমাদের মতো দু একজন খাদ্যরসিককে খানিকটা সময় অপেক্ষা করতে হয়েছিল। থাইল্যান্ড গ্রুপ ট্যুরে এই ছিল আমার বা আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা। যারা কমেন্ট করতে যাচ্ছেন নেক্সট ট্রিপ কবে হবে, আমরাও যেতে ইচ্ছুক, তাদের জন্য বলবো আগে পুরো জার্নিটা দেখে নিন, তারপর এইসব নিয়ে আলোচনা করা যাবে।